11 জুন বাংলাদেশ পার্লামেন্ট দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হয়। 9,38,000 কোটি টাকা। 2026-27 অর্থ বছরের জন্য সরকার এই বিশাল ব্যয়ের পরিকল্পনা করেছে। এত বড় বাজেট দেশের ইতিহাসে আর আগে ঘোষণা করা হয়নি। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে। সরকার নিজেই বলছে তাদের আয় বা রাজস্ব সংগ্রহের লক্ষ্য মাত্র 6,95,000 কোটি টাকা। অর্থাৎ সরকার যত খরচ করতে চায় তার থেকে অনেক কম আয় করার পরিকল্পনা করেছে। ফলে শুরুতে তৈরি হয়েছে একটা বিশাল আর্থিক গ্যাপ, যা 2,40,000 কোটি টাকা। কোথা থেকে আসবে এই 2,40,000 কোটি টাকা? সরকার কি আবার নতুন করে ঋণ নেবে, না নতুন করে কর বসাবে, নাকি IMF, ওয়ার্ল্ড ব্যাংক আর বিদেশি ঋণদাতাদের দরজায় কড়া নাড়বে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এই বিশাল ঋণের বোঝা আসলে কার কাঁধে উঠবে, সরকার নাকি সাধারণ মানুষ? আজকের ভিডিওতে সেটা বোঝার চেষ্টা করব। প্রথমে বুঝতে হবে 9,38,000 কোটি টাকা কত বড় সংখ্যা। এটা যদি আমরা 1,000 টাকার নোটে কল্পনা করি, তাহলে এর স্তূপ কয়েকশো কিলোমিটার দূরে চলে যেতে পারে। সরকারের প্রস্তাবিত বাজেটের আকার যদি জিডিপির সাথে তুলনা করা হয়, তাহলে 13% সেবে। আগের বছরের তুলনায় এবার বাজেটের আকার বেড়েছে 1,48,000 কোটি টাকা। রাষ্ট্রীয় বাজেট মূলত ব্যবহার করা হয় দেশ পরিচালনা এবং অবকাঠামো উন্নয়ন করার জন্য। প্রতিটি দেশে উন্নয়নের জন্য এই বাজেট প্রয়োজন। কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। এই বিশাল ঘাটতির টাকা আসলে আসবে কোথা থেকে বা কাদের পকেট থেকে? তার আগে আপনার জানা উচিত সরকার আসলে টাকা আয় করে কিভাবে। আমরা যেমন সাধারণ মানুষ চাকরি করি, ব্যবসা করি বা অন্য কোনো উৎস থেকে টাকা আয় করি, সরকার কি একইভাবে আয় করে? এর উত্তর হচ্ছে না। সরকার মূলত আয় করে কর থেকে। আপনি যখন বাজার থেকে কোনো পণ্য কিনছেন, মোবাইলে রিচার্জ করছেন বা বিদেশ থেকে কোনো পণ্য আমদানি করছেন, মাস শেষে আপনি যে বেতনটা পাচ্ছেন সেখান থেকে আয় কর দিতে হয়। মূলত এই সব উৎস থেকেই সরকার কর আদায় করে থাকে। 2026-27 অর্থ বছরের জন্য সরকার মোট 6,95,000 কোটি টাকার রাজস্ব সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে প্রায় 6,04,000 কোটি টাকা আসবে এনবিআর এর মাধ্যমে, এবং বাকি অংশগুলো আসবে অন্যান্য উৎস থেকে। কাগজে কলমে হিসাবটা অনেক সুন্দর, কিন্তু একটা বড় প্রশ্ন আছে, আসলে কি সরকার এই বিশাল অঙ্কের টাকা আদায় করতে পারবে? কারণ আগের কয়েক বছরে রাজস্ব আদায়ের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জিং দেখা দিচ্ছে। এমনকি চলতি বছরে এনবিআর লক্ষ্যমাত্রার অনেক পিছিয়ে ছিল। আর এখানে পুরো বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্য লুকিয়ে রয়েছে। কারণ যদি প্রত্যাশিত আয় না আসে, তাহলে 2,40,000 কোটি টাকার ঘাটতি আরো বড় হয়ে যেতে পারে। এটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় বাজেট ঘাটতি। এখান থেকে শুরু হয় আর একটা প্রশ্ন, সরকার এত টাকা আনবে কোথা থেকে? সরকারের সামনে মূলত তিনটি পথ খোলা আছে। এক, দেশীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া। 2, কর এবং রাজস্ব বৃদ্ধি করা। 3, বিদেশি ঋণ ও সহায়তা নেওয়া। এখন আমরা প্রতিটি পথ তদন্ত করব। ডোর নম্বর 1, ঋণ। যখন কোনো ব্যক্তি তার আয়ের থেকে বেশি খরচ করে, সেখান থেকে কি করে? ধার নেয়। সরকারও একই কাজ করে। 2026-27 অর্থ বছরের বাজেট ঘাটতির জন্য সরকার দেশীয় ও বৈদেশিক দুই উৎস থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী প্রায় 1.27 ট্রিলিয়ন টাকা আসবে দেশীয় উৎস থেকে, এবং প্রায় 1.16 ট্রিলিয়ন টাকা আসবে বিদেশি উৎস থেকে। প্রথম দেখায় এটা খুবই সাধারণ মনে হতে পারে, কারণ বিশ্বের অনেক দেশই লোন নেয়। কিন্তু আসল সমস্যা অন্য জায়গায়। প্রতিটি ঋণের সাথে সুদও থাকে, আর সেই সুদ পরিশোধ করতে হবে ভবিষ্যতে। ভাবুন, আপনি 1,00,000 টাকা ঋণ নিয়েছেন, কিন্তু কয়েক বছর পরে সেই 1,00,000 টাকা ফেরত দেওয়ার সাথে কয়েক পার্সেন্ট সুদও দিতে হবে। সরকারের ক্ষেত্রেও এখানে আমরা একটা চমকপ্রদ তথ্য পাই। 2026-27 অর্থ বছরের বাজেটের দেশীয় ঋণের সুদ পরিশোধের জন্য বরাদ্দ রাখা হয়েছে 1.5 ট্রিলিয়ন টাকা। আর বৈদেশিক ঋণের সুদের জন্য রাখা হয়েছে 22,500 কোটি টাকা। অর্থাৎ বাজেটের বিশাল একটা অংশ পুরনো ঋণের সুদের কাছে ব্যয় হয়ে গেছে। আরও যদি ঋণ না হয়, তাহলে ভবিষ্যতের অবস্থা আরও কত খারাপ হতে পারে। ডোর নাম্বার 2, আপনার আমার পকেট। সরকার যদি এই সবে ব্যর্থ হয়,
তাহলে তাদের কাছে সবচেয়ে সহজ সমাধান হচ্ছে রাজস্ব এবং কর বৃদ্ধি করা, যা আপনার আমার পকেট থেকেই আসবে। ভিডিওটা আমরা একটা প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, বাংলাদেশের এই বিশাল বাজেটের টাকা আসলে আসবে কোথা থেকে। 1 নম্বর হচ্ছে কর বা রাজস্ব আদায়, দ্বিতীয় নম্বর হচ্ছে ঋণ, তৃতীয় নম্বর হচ্ছে বৈদেশিক সহায়তা।